নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো করোনার সর্বশেষ পরিস্থিতি। এরপরে রয়েছে বিএনপির আপত্তির মুখে ইসি গঠনে আইনের খসড়া উঠল সংসদে। জানাবো সাবি ভিসির বাসভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। এছাড়া রয়েছে উচ্ছেদ অভিযানে মেয়রকে বাধা, 2 মহিলা লীগ নেত্রী আটক। জানাবো যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ নিয়ে সংসদে যা বললেন রুমিন ফারহানা। এছাড়া থাকছে দেশ এখন ঘোর দুর্দিন অতিক্রম করছে মন্তব্য মির্জা ফখরুলের। এবং সবশেষে রয়েছে সরকার বিরোধী দল ও মতশূন্য বাংলাদেশ চায় মন্তব্য রুহুল কবির রিজভীর। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। করোনা শনাক্ত 10,906, হার 31% উপরে। দেশের সর্বশেষ 24 ঘন্টায় 10,906 জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে 14 জনের। আগের দিনের তুলনায় শনাক্তের সংখ্যা ও হার বাড়লেও এদিন কমেছে মৃত্যুর সংখ্যা। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় দেশে মোট 34,854 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 31.29। আগের দিন এ হার ছিল 28.02%। আগের দিন মারা গিয়েছিল 17 জন। বিএনপির আপত্তির মুখে ইসি গঠনে আইনের খসড়া উঠল সংসদে। বিএনপির সাংসদ হারুনুর রশিদের আপত্তির মুখে নির্বাচন কমিশন গঠনে করা আইনের খসড়া আজ রোববার বিল আকারে জাতীয় সংসদে তোলা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়া ও যোগ্যতা অযোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সিইসি ও কমিশনার হিসাবে নিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত আইনে 3টি যোগ্যতা এবং 6টি অযোগ্যতার কথা বলা হয়েছে। এর আগে সার্চ কমিটির মাধ্যমে গঠন করা সর্বশেষ 2টি কমিশন গঠনেরও বৈধতা দেওয়া হয়েছে এ আইনে। তাতে বলা হয়েছে, এর আগে গঠিত অনুসন্ধান কমিটি তাদের কাজ এবং তাদের সুপারিশের ভিত্তিতে সিইসি ও কমিশনার নিয়োগ বৈধ ছিল বলে গণ্য হবে এবং এ বিষয়ে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। সাবি ভিসির বাসভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদউদ্দিন আহমেদের বাসভবন ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল 3:45টার দিকে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া ভিসির বাসভবনের ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। বাসভবন ঘেরাও কর্মসূচি শুরু করার পর শিক্ষার্থীরা জানিয়েছেন, পরিস্থিতি যেভাবে এগুচ্ছে এতে আমাদের বাধ্য করা হচ্ছে আরো কঠোর কর্মসূচির দিকে যেতে। তারা বলেন, ভিসির বাসভবনে কেবল পুলিশ ছাড়া কেউ ঢুকতে পারবে না। ভবিষ্যতে তারা ভিসির বাসভবনের জরুরি পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন বলে জানান। তবে বর্তমানে ভিসির বাসভবনের জরুরি পরিষেবা চালু থাকবে। এদিকে উচ্ছেদ অভিযানে মেয়রকে বাধা, 2 মহিলা লীগ নেত্রী আটক। রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় রামচন্দ্রপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে দখলদারদের বাধার মুখে পড়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এ সময় মেয়র আতিকুল ইসলাম এবং ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। রোববার দুপুর 1:45টায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডের লাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। উচ্ছেদ অভিযানের সময় বাধা দেওয়ায় 4 জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন ফারজানা কলি, মারুফা কাজল ও লিটন সহ আরও একজন। এই 2 নারী আওয়ামী মহিলা লীগের মোহাম্মদপুর থানা কমিটির সদস্য। সংশ্লিষ্টরা জানান, মোহাম্মদপুরের কাটাসুর খালের অংশবিশেষ দখল করে বালু দিয়ে ভরাট করে সেখানে ট্রাক স্ট্যান্ড ও অবৈধভাবে বহুতল ভবন তৈরি করা হয়েছে। এ সময় অবৈধভাবে দখল করা বিভিন্ন স্থাপনা উচ্ছেদের সময় আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের একটি অফিসের 2য় তলায় পাঞ্জেগানা একটি মসজিদ উচ্ছেদ করতে গেলে দখলদারদের রোষানলে পড়তে হয় উত্তর সিটির মেয়র ও নগর কর্মকর্তাদের। এ সময় ঘটনাস্থলে 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উচ্ছেদ শুরু করতে স্থানীয় একদল লোক বেশ কয়েকবার বাধা দেয়। এরপর বাস স্ট্যান্ড লাগোয়া পাঞ্জেগানা মসজিদটি উচ্ছেদ করতে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। পরে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ নিয়ে সংসদে যা বললেন রুমিন ফারহানা। জনগণের করের কোটি কোটি টাকা খরচ করে সরকার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের লবিস্ট ফান্ড পুষছে বলে সংসদে জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন। সংসদে রুমিন ফারহানা বলেন, একটি ফার্ম বিজিআরকে গত বছর সরকার ত্রৈমাসিক $80,000 করে দিয়েছে। বছরে যার পরিমাণ $3,20,000, আনুমানিক $2,78,00,000 টাকা। বিজিআর ছাড়াও গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্রিডল্যান্ডার গ্রুপের সঙ্গে $40,000 একটি চুক্তি করে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম।
এছাড়া কোন ওয়াগো কনসাল্টিং এর সঙ্গে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশ সরকার ১ মাসের জন্য আরেকটি চুক্তি করে। $৩৫,০০০ অগ্রিম দেওয়ার শর্তে চুক্তিটি হয়। $৩৫,০০০ অগ্রিম দেওয়ার শর্তে চুক্তিটি হয়, যাতে সই করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রুমিন ফারহানা দাবি করেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এলক্যাড অ্যান্ড ফে নামের লবিং প্রতিষ্ঠানকে $১২.৫ লাখ বেশি দিয়েছে। রুমিন ফারহানা বলেন, পররাষ্ট্র মন্ত্রীসহ আর সব মন্ত্রী প্রথমে খুব কড়া ভাষায় যুক্তরাষ্ট্রকে আক্রমণ করলেও এখন গলার স্বর নিচু। এখন নিজেদের সমস্যা খতিয়ে দেখার আলাপ হচ্ছে। প্রয়োজনে লবিস্ট, ল ফার্ম নিয়োগের কথা হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, লবিস্ট ফার্ম নিয়োগ কোনো নতুন বিষয় নয়। জনগণের করের কোটি কোটি টাকা খরচ করে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের লবিস্ট ফার্ম পুষছে সরকার। এ সময় তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার পর এক মজার ঘটনা দেখা যাচ্ছে। এখন আর র্যাব গভীর রাতে সন্ত্রাসীদের নিয়ে অস্ত্র উদ্ধারে যাচ্ছে না, কিংবা গোপন সংবাদ পেয়ে কোনো সন্ত্রাসীকে ধরতে গিয়ে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশ বা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ছে না, আর তারপর পালানোর সময় মারা যাচ্ছে না কোনো নির্দিষ্ট মানুষ। ঠিক যেমন সন্ত্রাসীরা সাধু হয়ে গিয়ে র্যাবকে গুলি করা বন্ধ করেছিল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদকে হত্যার পরপর। দেশ এখন ঘোর দুর্দিন অতিক্রম করছে, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন ঘোর দুর্দিন অতিক্রম করছে। ঘর থেকে বের হয়ে নিরাপদে গৃহে ফিরে যাবার নিশ্চয়তাটুকু আজ মানুষের নেই। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা প্রাপ্তির অর্ধ শতাব্দী অতিক্রান্ত হলেও দেশীয় কর্তৃত্ববাদী বর্তমান স্বৈরাচার ঔপনিবেশিক প্রভুদের মতো দুঃশাসন চালিয়ে জনগণকে ক্ষতবিক্ষত করছে। বর্তমানে জনগণের কোনো নাগরিক স্বাধীনতা, মানবিক মর্যাদা ও নির্ভয়ে কথা বলার অধিকার নেই। তিনি বলেন, দেশে আবার ৬৯-এর ন্যায় গণ অভ্যুত্থানের পরিস্থিতি বিরাজমান। আমাদের আবারও অধিকারহারা বঞ্চিত জনগণকে সাথে নিয়ে রাজপথে বেরিয়ে আসতে হবে, ভাঙতে হবে স্বৈরাচারের দুঃশাসনের শৃঙ্খল। দেশের গণতন্ত্র ও নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষায় গণ অভ্যুত্থান দিবস আমাদের প্রেরণার উৎস। সরকার বিরোধী দল ও মতশূন্য বাংলাদেশ চায়, মন্তব্য রুহুল কবির রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বিরোধী দল শূন্য বাংলাদেশ চায়, সরকার বিরোধী মত শূন্য বাংলাদেশ চায়। এখন নাগরিক শূন্য রাষ্ট্র গঠনের চেষ্টায় লিপ্ত এই সরকার রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় তাঁতি দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশের মানুষ যারা বিদেশে আছেন প্রবাসী, তারা যদি এই সরকারের সমালোচনা করেন, তাদের পাসপোর্ট বাতিল হয়ে যাবে, তাদের নাগরিকত্ব থাকবে না। সরকারের সমালোচনা আর রাষ্ট্রদ্রোহিতা তো এক জিনিস নয়। কিন্তু আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট মন্ত্রী পরিষদের বৈঠকে এটার আলোচনা হয়েছে। পাসপোর্ট তো একটা ট্রাভেল ডকুমেন্টস। এটা বাতিলের মধ্য দিয়ে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? তাহলে তো আন্তর্জাতিকভাবেই তাদের নাগরিক শূন্য করে দিলেন। তারা কোনো রাষ্ট্র থাকলো না। রাষ্ট্রহীন একজন নাগরিক হিসেবে বাতাসে বাতাসে ভেসে বেড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। সরকারের বিরোধিতা করলে দেশে গুম হয়ে যায়, মন্তব্য করে রিজভী বলেন, সরকারের সমালোচনা করলে বিচার বহির্ভূত হত্যার শিকার হতে হয়। তাই দেশের বাহিরে বসে যারা সরকারের সমালোচনা করছেন, তাদেরকে কোনোভাবে ধরতে না পেরে এখন আবার গবেষণায় বসছেন এদেরকে কিভাবে ধরা যায়। সেজন্য দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ বক্তব্য দিচ্ছে, তার বোনকে ধরে নিয়ে গিয়ে কারাগারে রাখা হচ্ছে। তিনি বলেন, সাংবাদিক কনক সরোয়ার বাইরে বসে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছেন, শুধু সেই জন্য বাংলাদেশে তার বোনকে ধরে নিয়ে কারাগারে রাখা হলো। তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। এই আইন হলে বিএনপি চুরি করতে পারবে না, মন্তব্য আইনমন্ত্রীর। নির্বাচন কমিশন গঠনে করা আইনের খসড়া বিল আকারে জাতীয় সংসদে তোলা হয়েছে। রোববার আইনমন্ত্রী আনিসুল হক প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২ জাতীয় সংসদে উত্থাপন করেন। আইনটি উত্থাপনের বিরোধিতা করেন বিএনপির সংসদ সদস্যরা। এর জবাবে আইনমন্ত্রী বলেছেন, এই আইন হলে বিএনপি ভোটে চুরি করতে পারবে না, এ কারণে তাদের এত গাত্রদাহ। বিলের বিরোধিতা করে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, যে বিল আইনমন্ত্রী এনেছেন তা জনগণের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর এবং সুশীল সমাজের যে প্রত্যাশা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমরা দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য একটি আইন প্রণয়নের আহ্বান জানিয়ে আসছিলাম। আজ আইনমন্ত্রী যে বিল উত্থাপন করেছেন, ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজ গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে আসছে। বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়েছে, যাহা লাউ তাহাই কদু। হারুন বলেন, এর আগে অনুসন্ধান কমিটির মাধ্যমে গঠিত দুটি কমিশনকে বৈধতা দেওয়ার জন্য এই আইন আনা হয়েছে। এখানে নতুনত্ব কিছু নেই। এর আগে যে কমিশন গঠিত হয়েছে তার অনুরূপ বিল এখানে তোলা হয়েছে। হারুনের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোথাও এরকম স্বচ্ছভাবে ইসি গঠন করার পদ্ধতি নেই। এই আইন হলে এবং এর মাধ্যমে ইসি গঠিত হলে বিএনপি চুরি করতে পারবে না, এজন্য তাদের এত গাত্রদাহ।
তিনি বলেন, বিএনপি নিজেরা নির্বাচনে জয়ী হতে ১,৩০,০০,০০০ ভুয়া ভোটার করেছিল, নিজেদের পছন্দের মানুষকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে বিচারপতিদের বয়স বাড়িয়েছিল। এগুলো কারো সঙ্গে আলোচনা করে করা হয়নি, আলোচনার প্রয়োজনও মনে করেননি। কারচুপি করে ক্ষমতায় আসার জন্য এসব করেছিল বিএনপি। আইনমন্ত্রী বলেন, সংবিধানে বলা আছে নির্বাচন কমিশন গঠনের জন্য আইন করতে হবে, আমরা সেই আইন করেছি। ওনারা বুঝে বলুন না বুঝে বলুন, বলেছেন এটা সার্চ কমিটির আইন। ওনারা বলছেন আইনটা আমরা ঠিক করিনি, ওনাদের সঙ্গে আলোচনা করিনি। কওমি মাদ্রাসা নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কার্যকর করার জন্য নিবন্ধন জরুরি বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। রোববার সংসদ অধিবেশনে ঢাকা ১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, কওমি মাদ্রাসাকে একটি বোর্ডের অধীনে নিয়ে আসা প্রয়োজন, সেই সঙ্গে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কার্যকর করার জন্য নিবন্ধন জরুরি। বর্তমানে দেশে ১৯,১৯৯টি কওমি মাদ্রাসা রয়েছে জানিয়ে তিনি বলেন, নীতিমালা প্রণয়ন এবং ৬টি পৃথক বোর্ডকে একটি কওমি শিক্ষা বোর্ডে নিয়ে আসার বিষয়টি সরকারের বিবেচনায় আছে। প্রসঙ্গত ২০১৭ সালের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি শিক্ষা সনদের মান ঘোষণা করার পর হাইয়াতুল উলিয়ার অধীনে ৬ বোর্ডের সম্মিলিত দাওরায়ে হাদিসের পরীক্ষার সিদ্ধান্ত হয়। মানুষ জানে এ সরকার খারাপ, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এ সরকারের বিরুদ্ধে সমালোচনা করা যায় না, কয়েকটা চামচা ও সুবিধাভোগী ছাড়া কেউ এ সরকারের পক্ষে কথা বলে না। মানুষ জানে এ সরকার খারাপ। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে রোববার আলোচনা সভায় এসব কথা বলেন মাহমুদুর রহমান। শহীদ আসাদ স্মরণে সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ। সভায় প্রধান আলোচকের বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, মানুষ অতিষ্ঠ, মানুষ বলে এ সরকার ক্ষমতা থেকে যায় না কেন। এ কারণেই যখন মার্কিন নিষেধাজ্ঞা আসে তখন মানুষ খুশি হয়। তিনি বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, একটা স্বৈরাচার, লুটেরা, দুর্নীতিবাজ, মিথ্যাবাদীদের সরিয়ে দিতে চাই, এজন্য লড়াই চলবে। ৬৯ স্বপ্ন ছিল, আজ স্বপ্ন নেই। সে সময় স্বপ্ন ছিল সোনার বাংলা হওয়ার মানুষের মনে মনে, আজকের স্বপ্ন নেই। মানুষ আজ সমালোচনা করতে পারে না। সভাপতির বক্তব্যে শহীদ আসাদ পরিবারের আহ্বায়ক অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন, আজকে আমরা যখন আসাদকে স্মরণ করব অত্যন্ত গভীরভাবে, তার মধ্যে মুনাফেকি, দ্বিচারিতা থাকতে পারবে না। মনে যেটা থাকবে বাইরেও সেটা প্রকাশ করতে হবে। তিনি বলেন, শহীদ আসাদ আমাদের প্রাণপ্রিয় মানুষ। তিনি শ্রমিক কৃষকের মুক্তির স্বপ্ন দেখতেন, অথচ এই রাজনৈতিক নেতারা আসাদকে স্মরণ করে একটা মিছিলও করতে চান না। মামলা তুলে না নেওয়ায় যুবলীগ নেতার হাত পা ভাঙল আসামিরা। বাগেরহাটের শরণখোলা উপজেলায় মামলা তুলে না নেওয়ায় মোহাম্মদ আবু সালে নামে স্থানীয় যুবলীগের সাধারণ সম্পাদককে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে আসামিপক্ষ। শনিবার রাত ৮টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগিবাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত যুবলীগ নেতা আবু সালেকে শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আবু সালে বগি গ্রামের মোহাম্মদ আব্দুর রহমান খলিফার ছেলে এবং বগি বন্দর যুবলীগের সাধারণ সম্পাদক ও বগি বাজারের একজন মৎস্য ব্যবসায়ী।